প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তি টিভির সাপ্তাহিক সংলাপ দৃশ্যপটে। দৃশ্যপটে আজ আমরা আলোচনা করব একটি সাম্প্রতিক বিষয় নিয়ে, সেটি হচ্ছে প্রশ্রয় পাচ্ছে মৌলবাদ, রাজনীতির গতিমুখ কোন দিকে। স্টুডিওতে আমাদের সাথে আলোচনার জন্য আছেন, আমি বাদিক থেকে পরিচয় করে দিচ্ছি। শুরুতেই আছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, তারপর আছেন সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, এবং সবশেষে আছেন রাজিকুজ্জামান রতন, তিনি বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি আলোচনা শুরু করছি জায়েদুল আহসান পিন্টু ভাইকে দিয়েই। পিন্টু ভাই, এই কয়েকদিন আগে আমরা নববর্ষর ঠিক আগের দিন পত্রিকার শিরোনাম দেখলাম রাজনীতিতে অশনি সংকেত। নববর্ষের দিন আবারও দেখলাম হেফাজত বিতর্কে 3 মন্ত্রী, অন্য আরেকটা পত্রিকার সংবাদ শিরোনাম। তো আপনার কি মনে হয় রাজনীতিতে কি ধরনের অশনি সংকেত আসতে যাচ্ছে? আমার কাছে এটা হঠাৎ করে মনে হয়নি, এটা দীর্ঘদিনের প্রক্রিয়ার একটা ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ। এটা আজ না হোক কাল এটা করত। তার কারণ হলো, আমি যা দেখি বাংলাদেশের রাজনীতিতে এই ধর্মের ব্যবহার তো নতুন না, সে পুরাতন ব্যবহার নানানভাবে নানাজন করে। এখন যেটা আওয়ামী লীগের কাছে মানুষের একটু প্রত্যাশা বেশি থাকে, বা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে বা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলে, তারা আওয়ামী লীগের কাছে একটু আশা করে। কিন্তু আওয়ামী লীগ চিন্তা করে যে আমার চেয়ে আমি তো এখন মাইনরিটি, তো বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা জোটবদ্ধ হলে তার চেয়ে বেশি সংখ্যক ওই পক্ষে। তো ওরা যেই কাজটা করতো সেই কাজটা এখন আওয়ামী লীগ করছে। এমন না যে আপনার বিএনপি আমার এই ধর্মভিত্তিক দলগুলোর ভোটের জন্য আওয়ামী লীগ করছে, তা না। আচ্ছা, ধর্মভিত্তিক দলগুলোর ভোট জন্য বিএনপির কাছে না যায়, সেই কারণে ঘুরে ফিরে কিন্তু রেজাল্ট একই। এই ইসলামাইজেশনের যে প্রসেস, এটা তো নতুন না। তো এই প্রসেসে আওয়ামী লীগ কখনো জয়ী হবে না, এই জিনিসটা আমি জানি না আওয়ামী লীগ নেতৃত্ব বুঝতে পারে কি না। মানে আপনি বলতে চাচ্ছেন সম্ভাব্য সামনের নির্বাচনকে কেন্দ্র করে এই কাজটা করা হচ্ছে? এটা অবশ্যই। আচ্ছা, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে করেন আর যে উদ্দেশ্যেই কেন্দ্র করে করেন, আলটিমেট লাভ তো হচ্ছে আমার মৌলবাদীরা আপনার এই সমাজে আস্ফালন ঘটানোর সুযোগটা পেয়ে যাচ্ছে। দেখবেন একটা একটা করে যদি আপনি আসেন, আজকে তো না, এই এখন হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের যেই সো কল্ড আন্ডারস্ট্যান্ডিং, যে তার যে দাবি, এই একই দাবিতে একই জিনিস তো খেলাফত মজলিসের সঙ্গে যখন 2005-এ না 6-এ চুক্তি করলো, জি হ্যাঁ, একটা সমঝোতা ছিল। জি হ্যাঁ, ওটা আপনার 23শে ডিসেম্বর আপনার 2006-এ 5 দফা চুক্তি আপনার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল করলেন। ওই চুক্তির দ্বিতীয় দফা দাবিটা যেটা ছিল, এই যে এখন যেটা আপনি আসছেন কি কওমি মাদ্রাসার জন্য আপনি যে স্বীকৃতি দিতে সনদের চাচ্ছেন, স্বীকৃতি, তো ওই চুক্তিতে কিন্তু আওয়ামী লীগ সেটা আপনার 12 বছর আগেই করেছিল। এখন এসে সেই একই রকম এবার চুক্তি করেনি, কথাটা মেনে নিয়েছে, তাই তো? ওই 5 দফার মধ্যে ভাস্কর্যের কথাও ছিল। এখন আমার কথা হলো, আপনার ধরেন 2006-এ এখন আওয়ামী লীগ কী বলছে যে এটা রাজনৈতিক, এটা দেশের বাস্তবতা না, আমার দেশের মানুষ এই 70,000 মাদ্রাসার কথা বলে বা আমার দেশের ধর্মপ্রাণ মানুষের কথা বলে। ঠিক আছে, আমার যদি দেখি 2006-এ আপনি, আমার এখন স্পষ্ট মনে আছে যে তখন আমি ডেইলি স্টারের চিফ রিপোর্টার, আমি আওয়ামী লীগের এক নেতাকে ফোন দিলাম যে আওয়ামী লীগ এই চুক্তি কি করে করে। ফোন দেওয়ার পর উনি তার এলাকায় ছিলেন, উনি বিশ্বাস করতে পারছিলেন না, উনি কেন্দ্রীয় কমিটির নেতা, যে এই চুক্তি আসলেই করেছে। আমার কাছ থেকে 5 দফা চুক্তি উনি পরে শুনলেন। শোনার পর ওই রাতে উনি ঢাকায় আসলেন। পরের দিন সকালে এই শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ওনারা যেই ঘটনাটা ঘটিয়েছেন সেটা অকল্পনীয়। মানে প্রতিবাদ যেটাকে বলে, আপনার যাকে আপনি চিন্তাও করতে পারবেন না সেও দরজা লাথি মারছে, এটা কি করে হয়? প্রতিরোধ আওয়ামী লীগ ভিতর থেকে আসছিল। উনি এখন আওয়ামী লীগের একজন মন্ত্রী। আচ্ছা, তার সঙ্গে আমার এখনও কথা হয়, এখনও ওনার রিয়েকশন আমি দেখছি, কিন্তু প্রতিক্রিয়াটা ওই রকম দেখছি না। তার মানে আওয়ামী লীগের মধ্যে মৌলবাদ বিষয়ে সহনশীলতা বেড়েছে, ভিতরে বেড়েছে, বা তাদের চিন্তা চেতনা ওইটা ঢুকেছে। 2000 শুধু তা না, এটা আমি বলি ক্ষমতার রাজনীতি, যেটা বলেন ভোটের রাজনীতি। এই যে আমি তো দেখলাম, এই যে রাশেদ খান মেননের ইন্টারভিউ দেখলাম, ইনুর বক্তব্য শুনলাম, হ্যাঁ, আসাদুজ্জামান নূরের বক্তব্য দেখলাম। 2006-এ যে চুক্তিটা করেছিল সেই চুক্তির পর 14 দল রেজুলেশন নিয়েছিল, ওই চুক্তির বিরুদ্ধে রেজুলেশন নিয়ে ওটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারপরে সেটা বাতিল করতে ফেব্রুয়ারি মাসে সেটা বাতিল করে। নববর্ষের দিন একটা দৈনিকে দেখলাম যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তিনি আবার এই 3 মন্ত্রী সমালোচনা করেছেন যে তাদের মন্ত্রী হিসেবে থাকার নৈতিক অধিকার নেই, যেহেতু তারা। আমি তো মনে করি এই চুক্তির যে সমালোচনা করার রাইট রাখে তার মন্ত্রী থাকার দরকারই নেই। প্রতিবাদটা ওই রকম হওয়া উচিত ছিল।
আমি শুধু এটা আওয়ামী লীগের ভিতরের প্রতিরোধের কথা বলছি না, 14 দলের ভিতরে আপনার সেই প্রতিবাদ হওয়া উচিত ছিল। প্রতিবাদ হওয়া উচিত ছিল আমার আপনার সকলের। আমি তো মনে করি আজকে যে মৌলবাদ আমার সমাজে ঢুকে পড়েছে, আমাদের সকলের অবদান আছে সেখানে। আমরা যার যার অবস্থান থেকে সেই রোলটা আমরা রাখিনি, যে কারণে আজকে এই সিচুয়েশন আমাদেরকে ফেস করতে অনেক ধন্যবাদ সাদেক আপা। এই যে একটা আমরা বিষয় দেখতে পাচ্ছি, বাঙালি বনাম মুসলমান পরিচয়ের একটা লড়াই সামনে আসছে, এবং এই বাংলাদেশে কি পরিচয় কেন্দ্রিক রাজনীতিটা অনেক বেশি শক্তিশালী হচ্ছে অন্য সকল রাজনীতির চেয়ে, গণতান্ত্রিক দাবি দেওয়া বা অন্য বিষয়গুলোর চেয়ে? দেখুন, আমরা জাস্ট পয়লা বৈশাখটা পালন করলাম গতকালই, এবং এই প্রশ্নটি কিন্তু অনেকের কাছে রাখা হয়েছিল। বিশেষ করে আমি দেখেছি যে নারী যারা সংস্কৃতির সাথে সরাসরি জড়িত, শিল্পী, অভিনেত্রী বা অধ্যাপক বা গণমাধ্যমে কাজ করছেন বা পলিটিশিয়ান, তারা সবাই কিন্তু এক বাক্যে বলেছেন যে তারা সবাই বাঙালি। তারপরে অবশ্যই এখানে আমাদের সংখ্যাগরিষ্ঠের দেশ, আমরা ইসলাম ধর্ম অনুসারী। কিন্তু আমার কাছে মনে হয় যখন আপনার গণমাধ্যম এই প্রশ্নগুলি করে, যাদেরকে সিলেক্ট করা হয় তারা সবাই মোটামুটি প্রগতিশীল এবং ধর্ম নিরপেক্ষ। তাদের উত্তরটা কিন্তু এটাই হবে যে আমি বাঙালি, তারপর অবশ্যই আমার ধর্মটা ইসলাম আমি পালন করি। কিন্তু এই আইডেন্টিটিটার যে দ্বন্দ্বটা, আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবো যে এই দ্বন্দ্বটা কিন্তু আমরা 47 সালেও যখন দেশ বিভাগ হয়ে যায় তখনও কিন্তু আমরা নিরসন হয়নি। সে সময়টা থেকেই আগে থেকে এটা ছিল। যেমন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, সেখানে যে রাজনীতিটা আছে সেরকম এই যে পুরো বেঙ্গলের যারা বাংলা ভাষাভাষী, কিন্তু তার মধ্যে যে আপনার যারা হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বা যারা আপনার ইসলাম ধর্মের অনুসারী, সেখানে এই যে চিন্তা চেতনাটা এটা ছিল, এবং এটাকে পাকাপোক্ত করে প্রাতিষ্ঠানিকরণ করে দিয়ে গেছে কিন্তু ব্রিটিশ কলোনাইজাররা। এটা নিয়ে একটা রাজনীতি তারা করেছে যে না, তোমরা হচ্ছে মুসলিম, তোমাদের জন্য একটা পৃথক রাষ্ট্র দরকার, হিন্দুস্তান হবে হিন্দুদের জন্য। কিন্তু এখানে যে ভাষার যে বিষয়টি, সেটাকে কিন্তু মুখ্য হিসাবে না নেওয়া হয়নি। এবং এখন যেটা জাহাদুল ইসলাম পিন্টু বলেছেন, আমি ওনার সাথে একমত যে আমাদের যে রাজনৈতিক যে পথটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে 72-এর যে 4টি স্তম্ভর উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এটা জাতির জনকের মৃত্যুর পরে এটা কিন্তু খণ্ডিত হয়েছে বারবার। বিশেষ করে কোন জায়গাটি, সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখন এই বর্তমানে যে সরকার আছেন তারা বলছেন যে আমরা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা আবার ধর্মনিরপেক্ষতায় ফেরত গেছি, আমরা 72-এর স্পিরিটে আছি। কিন্তু আসলে আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই 3টি প্রেক্ষাপটই এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে যখন আজকে যাকে নিয়ে আমরা যে দলটির সাথে আমরা বিশেষ করে যে দলটির কথা আসছে, যে কওয়ামি মাদ্রাসাকে এখানে আমরা সর্বোচ্চ যে আমরা ডিগ্রিটা দিব, সেই দলটিরই যখন আমরা পুরনো ইন্টারভিউগুলো দেখছি, বা তারা কিন্তু বলেছে যে জাতির জনককে যখন আমরা বঙ্গবন্ধু হিসেবে উপাধি দিচ্ছি, সেটা আইন করে দেওয়া মানে হচ্ছে জুয়াচুরি করা। এটা খুব খারাপ জিনিস। তারা কিন্তু তাদের কওয়ামির যে বই পুস্তক আছে, আমি একজন শিক্ষক হিসেবে যেহেতু আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে প্রচুর ছাত্র আছে এবং তারা সবাই আলিয়া মাদ্রাসা থেকে আসে, এবং আমি সমাজবিজ্ঞানে শিক্ষকতা করি। আমার ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হাইয়েস্ট নাম্বার অফ মাদ্রাসা স্টুডেন্টকে আমাদের ইনটেক, বিকজ আমাদের 200টা সিট আছে। এবং আপনি জানেন যে আলিয়া থেকে প্রচুর মার্কস পায় ওরা, যখন ওইটা কাউন্ট হয় এবং তার সাথে তাদের এমসিকিউ টেস্টের ফলে আমাদের বিভাগ কিন্তু অনেক বেশি আমরা এই ছাত্রছাত্রীদের পাই। এবং এদের কাছ থেকে আমি শুনছিলাম যে কওয়ামি মাদ্রাসায় যে তাদের যেটুকু দেশ সম্পর্কে আছে, 71-এর স্বাধীনতা সংগ্রাম, সেখানে কিন্তু ঘোষক হিসাবে বলা হয়েছে জিয়াউর রহমানকে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে ঘোষক হিসাবে দেখা হয়নি এবং এই ধরনের কথা। তো তাদের মধ্যেই অলরেডি কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে, কেননা আমরা অবশ্যই যে বাঙালি জাতীয়তাবাদ, আমাদের চিন্তা চেতনা, এটা তো আমি 72-এর পরে, যেমন কালকে আমি কামাল লোহানী, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, উনি বলছিলেন যে 72-এর যুদ্ধের পরে আমরা ভেবেছিলাম স্বাধীনতার পর 71-এর যে সব সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমাদের শেষ। কিন্তু এইটা ভাবাটাই ছিল ভুল আসলে। এবং এইটা তখন থেকে তো আমরা সেই কাজগুলি শুরু করিনি। যেমন আমার ছোট বোন আমার চেয়ে 10 বছরের ছোট, আমি কিছুটা হয়তো স্বাধীনতা যুদ্ধের
এটা বুঝি। আমার ছোট বোন আমাকে জিজ্ঞাসা করে তখন কেন যুদ্ধাপরাধীর বিচারটা হয়নি, যার ফলে আজকে ৪৫ বছর পরে বাংলাদেশে এই ধরনের প্রশ্ন উঠে যে আমি মুসলিম মেয়ে নাকি আমি বাঙালি মেয়ে। তো এইটা এখন আপনি দেখবেন যে আমাদের এই ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে ৭৫ পরবর্তী যে স্বৈরাচারী সরকার, বিশেষ করে জিয়াউর রহমান আর এরশাদ, তারা দুজনেই কিন্তু এই মাদ্রাসাটাকে পুঁজি করেছে, আলিয়াকেও করেছে কিন্তু বিশেষভাবে করেছে কওয়ামিকে, এবং তাদের রাজনৈতিক মানে প্ল্যাটফর্মটাকে মানে শক্তিশালী করার জন্য। যার ফলে আপনি দেখেন যে এই যে বাংলাদেশি আর বাঙালি এই দুইটা বিষয় আমরা তৈরি করেছি, এবং বাংলাদেশি বলা মানেই হচ্ছে যে আমার সাথে একটা ধর্মের ব্যাগেজ আছে। আমি আমার ক্লাসে একটা কথা বলি যে দেশে 92% উপরেই হচ্ছে আমরা ইসলাম ধর্মের অনুসারী, সেখানে আমার দেশে আমার ধর্ম তো সংকটে নেই, তো সে তো আমি কেন গর্বিত হব না যে আমি একজন বাঙালি নাগরিক। কিন্তু এইটা আমার ছেলে বাচ্চাদেরকে বা মেয়েদেরকে আমি দোষ দিতে চাই না, কারণ তারা একেবারেই আলিয়া থেকেই আসুক আর রেগুলার পাবলিক স্কুল থেকে আসুক, সেখানে কিন্তু তাদের এই বিষয়গুলি পরিষ্কার না, এবং প্রজন্মের পর প্রজন্ম আপনার একটি বড় বিভ্রান্তি নিয়ে তারা তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা রতনদার কাছে যাই। রাজিকুজ্জামান রতন, আপনি কি একটা জিনিস বলবেন যে যে প্রশ্নগুলো নিয়ে আপনারা আন্দোলন করছেন সেগুলো নিয়ে কিন্তু পত্রিকায় আমরা প্রধান শিরোনাম দেখছি না, বা সেগুলোকে রাজনীতিতে প্রধান হয়ে আসতে দেখছি না, এবং আমরা দেখছি এই পরিচয় কেন্দ্রিক রাজনীতিগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটার কারণটা কি? একটা জিনিস খুবই মানে ভালো জিনিস উল্লেখ করেছেন আপনি, সাদেক আপা যেটা বলেছেন যে ৭২-এর পরে সব সমস্যার সমাধান হয়েছে এইভাবে যারা ভাবছেন তারা যে ভুল করেছেন, সেটা একটু আমি তার সঙ্গে যুক্ত করে আপনার কথাটা বলবো। যে আমাদের কি কথা ছিল 10ই এপ্রিল যখন আমাদের ঘোষণাপত্র হলো, তখন বলা ছিল যে সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আর ৭২-এর সংবিধানে আমরা যুক্ত করলাম গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। তাহলে এই আগের 3টা, এই 4টা, এই 7টা জিনিসই কিন্তু স্বাধীনতার পর আর এগুলো কোনো কার্যকারিতা আমরা দেখলাম না, চর্চাও হলো না, কার্যকারিতা হলো না। আমরা একটা ভূখণ্ড পেলাম, একটা জনগোষ্ঠী পেলাম, একটা পতাকা পেলাম, কিন্তু একটা সংস্কৃতি নিয়ে তো লড়াই করেছিলাম আমরা। যে সংস্কৃতি নিয়ে লড়াই করতে গিয়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ পেলাম, সেই সংস্কৃতিটার চর্চা কিন্তু আমাদের এখানে হলো না। একটা যেমন একটা পুরনো ইতিহাসে যদি বলি যে ভারতের অভ্যন্তরে যখন এই বিতর্কগুলো আসছিল যে এত ভাষাভাষী দেশ, এখানে জাতীয়তার পরিচয়টা কিভাবে হবে, মারাঠি, বাঙালি এরকম, তখন একটা কথা উঠছিল যে ধর্মান্তরিত হওয়া সহজ কিন্তু ভাষান্তরিত হওয়া সহজ নয়। তার মানে ভাষার শেকড় অনেক গভীরে থাকে, ফলে ধর্ম দিয়ে ভাষার অধিকারটাকে কেড়ে নেওয়া যাবে না। সেটা আমরা 52 সালে আমরা দেখেছি তার লড়াইটা। সেই লড়াইয়ের স্বীকৃতিটা কিভাবে গণতান্ত্রিকভাবে অন্যরাও পেতে পারে, আমরা কিভাবে ইগনোর করতে শুরু করলাম আমাদের বাংলাদেশের বাঙালি ছাড়া অন্য ভাষাভাষীদেরকে, আমরা ইগনোর করতে শুরু করলাম অন্য ধর্মাবলম্বীদেরকেও, ফলে তারই একটা বিষময় ফল কিন্তু এখন আমরা দেখছি। এবং এর মধ্যে দেখেন এই সাম্প্রতিক বিতর্কে হারিয়ে গেল জনগণের জীবনের অনেক ইস্যু। সাম্প্রতিক ভারত থেকে ফিরে এলেন আমাদের প্রধানমন্ত্রী, কি চুক্তি হলো, আমাদের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনাগুলো কি হবে, আমাদের বাণিজ্য বৈষম্য দূর করার কোনো উপায় আছে কিনা, গণমাধ্যম থেকে একদম হারিয়ে গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে যে জনগণের মধ্যে অসন্তোষ, সেগুলো কি হবে, সব হারিয়ে গিয়ে আমরা এখন কখনো কখনো ভাস্কর্য না মূর্তি এর মধ্যে মানে তো ধর্মটা একটা বড় ফ্যাক্টর, মানে ইউজ করা হচ্ছে অ্যাজ এ ফ্যাক্টর। মানে এমন একটা মানুষের সংবেদনশীল জায়গা, যেহেতু এটা যুক্তিকে আশ্রয় করতে পারে না, ফলে সেক্ষেত্রে সবসময় বলে এটা স্পর্শকাতর, মানে স্পর্শ করলেই কাতর হয়ে যায়। ফলে এই বিষয়টাকে ইউজ করাটা সহজ। এই জন্য অনেক আগে 2000 বছর আগে তো সেনেকা বলেছিলেন ইট ইজ অ্যান ইউজফুল ইনস্ট্রুমেন্ট ফর দ্য রুলার্স। ফলে শাসকদের জন্য কত বড় যে ইউজফুল ইনস্ট্রুমেন্ট এটা আমরা দেখছি, যে এখন আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে গেলাম। যে আমি দেখছি যে সংগ্রাম পত্রিকায় 2016 সালের 24শে আগস্ট সংগ্রাম পত্রিকা কোট করছেন যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভায় আল্লামা শফি কি বলেছেন। সেখানে তারা 4.5 ঘন্টা একটা বৈঠক করে তারা বলেছেন যে কওমি মাদ্রাসাগুলোকে এরকম স্বীকৃতি দানের নামে তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এইটাকে মানা যাবে না। আর আজকে তাদের স্বীকৃতি দিয়ে আবার আমাদের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছেন আজকে শফি সাহেব জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, দেখেছেন স্বীকৃতি দেওয়ার ফল কিরকম হাতে হাতে আমরা পেয়ে গেলাম। তাহলে কিভাবে কাকে দিয়ে কাকে ইউজ করতে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আসছে আলোচনায়, কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন।
তাহলে আসলে একটা আমরা বসবাস করি পৃথিবীতে, ফলে পৃথিবীর যা কিছু সমস্যা সেটা নিয়ে যখন কথা বলি এটাকেই আমরা বলি ইহজাগতিকতা, যেটারই ইংরেজিতে সেকুলার কথা বলা হয়। সেকুলার মানে কিন্তু ধর্মনিরপেক্ষতা নয়, সেগুলো মানে আমাদের আর্থলি যা কিছু পৃথিবীতে ঘটে তা নিয়ে কথা বলা, তা নিয়ে যুক্তি করা, কারণ এটা যুক্তি করা যায়, কিন্তু আপনি বিশ্বাস নিয়ে তো যুক্তি করতে পারবেন না। যে কারণে একসময় ফরাসি বিপ্লবের পরেও এই কথাগুলো এসেছিল যে একটা অন্তত জায়গায় আমরা দাঁড় করাই যে ধর্মটা বিশ্বাসের ব্যাপার আর রাজনৈতিক বিষয়টা হচ্ছে যুক্তিতর্ক গ্রহণ বর্জনের ব্যাপার। কারণ ভোটাভুটি করে কোনো ধর্মকে বাতিল করা যায় না, ভোটাভুটি করে কোনো ধর্মকে গ্রহণ অথবা বর্জন করা যাবে না, কিন্তু রাজনৈতিক মত ভোটাভুটির মধ্য দিয়ে সেটা একটা রাজনৈতিক সহিষ্ণুতা, গণতান্ত্রিক সহিষ্ণুতার চর্চা করে আমার বিপক্ষও যদি কখনো জিতে যায় আমি তাকে মেনে নিতে পারি। ধর্মে তো এটা মেনে নেবে না, এই জন্য বলছে ধর্ম এবং রাজনীতি দুটোকে আলাদা করতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের এটা একটা প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের এখানে স্বাধীনতার পরেও আমরা দেখেছি কিভাবে স্যাটিসফাই করার চেষ্টা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন, ওআইসির মেম্বারশিপ নিয়ে, কিংবা কখনো বামপন্থীদেরকে দমন করার জন্য লাল ঘোড়া দাবড়ায় দেওয়ার কথা বলে কিভাবে কাকে কাকে স্যাটিসফাই করার চেষ্টা করা হয়েছে। তাতে করে কি হয়েছে, একদিন জাতীয়তাবাদী আন্দোলন সেইটা পাকিস্তান নামক রাষ্ট্রটাকে ভেঙে বাংলাদেশের জন্ম দিয়েছিল, আজকে জনগণের অধিকারের আন্দোলন সেটা শোষণমূলক ব্যবস্থাটাকে ভেঙে একটা সমতার সমাজে নিয়ে যেতে পারত। ফলে এই সমতার সমাজে যাওয়ার রাস্তাটা বন্ধ হওয়াতে শাসক গোষ্ঠী তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করার জন্য আবার সেই পুরনো চিন্তা কিংবা যা জনগণকে বিভক্ত করে, যা জনগণকে সাধারণ সমস্যাগুলোকে দেখতে দেয় না, সেগুলোই জনগণের সামনে মুখরোচক বিষয় হিসেবে নিয়ে আসছে। মানে শাসকদের একটা তৎপরতার অংশ হিসেবেই বলা যায় যে মৌলবাদী তৎপরতা বাড়ছে বলে আপনি বলছেন। আচ্ছা, আমরা পিন্টু ভাইয়ের কাছে আবার আসি। পিন্টু ভাই, বাংলাদেশে তো ভাস্কর্য ভাঙা আমরা আগে দেখেছি, মধুদার ভাস্কর্য ভাঙা হয়েছে মধুর ক্যান্টিনের সামনে, দুরন্ত ভাঙা নিয়ে আপনারা একটা ইয়ের মধ্যে ছিলেন। এরপরে নজরুলের মূর্তি ভাঙা হয়েছে। তো হঠাৎ করে ভাস্কর্য ভাঙাটা তো গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো, মানে এই চারুকলার দেয়াল চিত্রে, মানে গণমাধ্যম এটাকে এত গুরুত্ব দিচ্ছে যে মনে হচ্ছে এটাই দেশের প্রধান ঘটনা। এখানে কি গণমাধ্যমের কিছু দায় আছে যে মৌলবাদী সংগঠনগুলোকে হেফাজতকে সামনে আনা এবং অন্য সব ইস্যুকে পেছনে নেওয়া? আমরা রাজনৈতিক দলগুলোকে যেমন দোষারোপ করি যে ভোট বাড়ানোর কারণে আপনার এই যে ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানে, ঠিক তেমনই আমার প্রচার বাড়ানো বা আমার সার্কুলেশন বাড়ানোর জন্য আমরা ধর্মভিত্তিক দলগুলোর কাভারেজ ভালো করে দেই, এটা অস্বীকার করার উপায় নেই। রাজিকুজ্জামান বক্তৃতা দিলে আমি যতটুকু ছাপবো, শফি বক্তৃতা দিলে তার চেয়ে 10 গুণ বড় করে ছাপি, এটা আমার রিয়েলিটি। হ্যাঁ, এই যে রিয়েলিটিটা, কেন এই রিয়েলিটিটা হওয়া উচিত ছিল না। হ্যাঁ, মানে সুন্দরবনই আন্দোলনে কিংবা আমরা দেখি এটা আমাদের হওয়া উচিত ছিল না, সেইটা আমরা এই কারণেই আমি যেটা শুরুতে বললাম সবাই মিলে অবদান রেখেছি। আজকে সমাজের ভিতরে যে ধর্মটা ঢুকে গেছে, ধর্মীয় মৌলবাদ, আপনি যে বললেন যে ভাস্কর্য ভাঙ্গা বা ভাস্কর্যের বিষয়টা, এটা 98-এও যখন এই ক্যান্টনমেন্টের শিক্ষা চিরন্তন হয়, এই ওই কওমি মাদ্রাসার যে আপনার আন্দোলনের অন্যতম নেতা, এই আপনার মারা গেলেন, কি নাম, ব্রাহ্মণবাড়িয়ার আমিনী, ফজলুল হক আমিনী বলেছিলেন ঘুরিয়ে দিব, প্রতিবাদ হয়নি। শিক্ষা চিরন্তন ঘুরিয়ে দিতে পারেন না, এটা ক্যান্টনমেন্টের ভিতরে। আর আপনি যেগুলি বলছেন সেটা ক্যান্টনমেন্টের বাইরে। প্রতিরোধটা কোথায় হয়েছে আপনি সেটা বলেন, যে এইগুলো এই উগ্রবাদিতা এই দেশে ছিল, কম করে হলো ছিল, কিন্তু ধর্মান্ধ ব্যক্তি তো এই দেশে আজকে থেকে না। আর ধর্মান্ধও যদি বাদ দেন, আমি যদি ধর্মের যে আলোচনাটা এই দুজন করছিলেন, এই দেশে 46-এ গিয়ে আমরা মুসলিম লীগ লাইন ধরে গিয়ে ভোট দেই নাই, মুসলিম লীগকে ভোট তো দিয়েছি। 70 নির্বাচনও যদি বলি, বঙ্গবন্ধু 70 নির্বাচনও বাধ্য হয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, কথা বলতে হলো কেন? হ্যাঁ, এটা তো মেনে নিয়ে করেছেন, কিন্তু উনি এটা বুঝতেন, যে কারণে উনি প্রথম আপনার 72 সালে যখন উনি বক্তৃতা দেন রাজশাহী মাদ্রাসার মাঠে গিয়ে, মাদ্রাসা মাঠে 72 সালের 9 মে ওই বক্তৃতায় উনি বললেন যে ধর্মের নামে, ইসলামের নামে, ধর্মের নামে না, ইসলামের নামে আর লুটে পুটে খাওয়ার সুযোগ আমি বাংলাদেশকে করতে দেব না। কিন্তু যে কারণে উনি যে ধর্ম নিরপেক্ষতাটা যুক্ত করলেন, হ্যাঁ, এই ছাত্র ইউনিয়নের সম্মেলনে জুন মাসের 9 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, ওখানে উনি এই কথা বলছেন, কয়েক বছর টানা এই কথা বলছেন, কিন্তু রাষ্ট্রের ভিতরে ধর্ম নিরপেক্ষতার চর্চাটা তখনও ওইভাবে হয়নি বলে আমরা মুখে বললাম, কাগজে এখন আপনার নাম ধর্মনিরপেক্ষ, কিন্তু আপনি আচরণে ধর্মনিরপেক্ষতার না, বিষয়টা ওই রকম হয়েছিল। যে কারণে আপনি দেখেন এই 75-এ এসে যখন, যেটা সাদেক আপা বলছিলেন, যে বিএনপি বা জেনারেলরা আইসা ধর্মনিরপেক্ষতাকে আপনার আমার থেকে সংবিধান বলেন, রাষ্ট্র থেকে বলেন, উচ্ছেদ করে দিল। সেই সামরিক শাসকরা বা এরশাদ সাহেব তো আরও নেককার জন্য ঘটনা ঘটিয়েছে, রাষ্ট্রের একটা ধর্ম দেয় নাই শুধু,
উনি এই যে সাদেক আপা মনে আছে কিনা জানি না, শাড়ির মাপ কি হবে সেইটাও যে সামরিক ফরমান বলে ঠিক করে দিয়েছিলেন, এত মিলিমিটার শাড়ি হতে হবে যেন কোনো কিছু দেখা না যায় নারীর। কিভাবে ইউজ করেছেন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তো পরবর্তী আমি বলছি যে 75 to 90 আমি বুঝলাম যে এই জায়গায় সামরিক স্বৈরাচাররা আপনার ধর্মকে ব্যবহার করেছে। 75-এ বা 6-এ যখন পিপিআর হলো না, 76-এ পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন, 6-এ 65-66টা দল এসে আপনার ধর্মভিত্তিক দল আপনার ঢুকে পড়লো এখানে। এখনো আপনার আপনার ইলেকশন কমিশনের তালিকা দেখেন, 39টা যে রেজিস্ট্রেশন দল আছে আপনার 14টার নামের সঙ্গে ইসলাম যুক্ত আছে। তা আমি বলছি কি কারণে, যে 75 পর্যন্ত আমি ধরে নিলাম যে রাষ্ট্র ধর্মকে প্যাট্রোনাইজ করেনি। 76-এ এসে যদি রাষ্ট্র ধর্মকে প্যাট্রোনাইজ করে থাকে, সেটা কি একদিনেই আমরা ধর্মের প্রতি অনুরক্ত হয়ে গেলাম? তার একটা ভিত্তি ভেতরে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এটা উনি যেহেতু সমাজবিজ্ঞানী, উনি বলতে পারবেন কথাটা, যে একদিনে রাষ্ট্রের একটা জনগোষ্ঠীর বা 10 কোটি মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় কিনা, নাকি অতীতের কিছু টান থাকে। সেই টান থাকে বলেই এই সুযোগটা পলিটিক্যাল ইসলামের নামে আপনার জেনারেলরা নিয়েছে 90 পর্যন্ত জেনারেলরা এই সুযোগটা নিয়েছে, বুঝলাম আমি, রাষ্ট্রধর্মও করেছে। আপনি এখন আপনার মনে আছে না, আপনার মনে থাকার কথা না, আমি বলছি সেটা 88-এ যখন রাষ্ট্রধর্ম হয়, এই তখন 15 দল আর 15 দল না, তখন 8 দল আর 7 দল, 8 দলের নেত্রী, 7 দল 5 দল, হ্যাঁ 8 দলের নেত্রী ভাষণ দিলেন যে এটা রাজনৈতিক একটা ভণ্ডামি, দরকার ছিল না রাষ্ট্রধর্ম করার। 7 দলের নেত্রী, যার রাজনৈতিক জন্ম পলিটিক্যাল ইসলামের মধ্য দিয়ে, উনি বললেন, তার প্রয়াত হাজবেন্ড যখন এই বিসমিল্লাহ সংযুক্ত করে দিলেন সংবিধানে, আমার আর রাষ্ট্রধর্ম দরকার ছিল না। আজকে 30 বছর পর এসে ওনারা এই ভাষায় কথা বলতে পারছেন না। কেন পারছেন না? আমি ওই জায়গাটায় আসতে চাচ্ছি যে 90-র পরে ধর্মনিরপেক্ষতা আপনি উচ্ছেদ করলেন, আওয়ামী লীগ বিএনপি তো ধর্মনিরপেক্ষতাকে ফিরে আনে নাই, যেটা আপা বলছেন ফিরে আনছে, ফিরে এনেছে, সেটাই দাবি করলেন যে ফিরে এনেছে, কিন্তু রাষ্ট্র ধর্মটাও সঙ্গে রেখে দিয়েছে। এটা যে ফিরে আনলো না, এই যে কেন আপনার আচার আচরণ সর্বত্র আপনার ধর্মকে আমরা ব্যবহার করছি, যে কারণে আজকে আপনার 2005-এ যখন খেলাফত মজলিসের 6-এ যখন খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি হয়, কিছুটা প্রতিবাদ হয়েছিল। আমি আজকে প্রতিবাদ আমি দেখিনি। আজকে যে কওমি মাদ্রাসার কথা বলেন বা ভাস্কর্য ভাঙ্গার কথা বলেন, এটার বিরুদ্ধে এই সমাজের ভিতর থেকে প্রতিবাদ হচ্ছে না, যেটা আমি মনে করি ওই জায়গাটাই অশনি সংকেত। এটা রাজনীতিক দলের না, সাংস্কৃতিক কোথায় আমার সাংস্কৃতিক দল বা জোট সব তো সরকারের পেটের মধ্যে ঢুকে পড়েছে, তারা হিসাব করে আন্দোলন করে। আমার এই যে ওনার মতো বামপন্থী না, সরকারের ভিতরে তো বামপন্থীরা ঢুকে গেছে, যাদের কাছে একটু আশা ভরসা করতাম। হ্যাঁ, এখন ওখানে বসে কথা বলছেন, রাস্তায় নামেন, ডাকেন, বলবেন লোক আসবে না, যে কোনো কেন আসবে না? যদি না আসে থাকে সেটারও একটা সামাজিক গবেষণা হওয়া দরকার, কেন আসছে না? তার মানে সমাজের ভিতরে আমার ওই ধর্মের বিষয়টা এমনভাবে গেড়ে বসেছে যেখান থেকে আমি বের হয়ে আসতে পারছি না। যেই দায়িত্বটা আওয়ামী লীগের মতো বড় সংগঠনের না উচিত ছিল, যার সংগঠন সারা বাংলাদেশে ঘরে ঘরে যার লোক আছে, আওয়ামী লীগ সেই দায়িত্বটা পালন করে নাই। এটা রাজিকুজ্জামান রতনের সংগঠন ছোট, চাইলেও সারা বাংলাদেশে ঢুকতে পারছে না, কিন্তু আওয়ামী লীগ সেই দায়িত্ব পালন না করে বরং যেই দায়িত্বটা বিএনপি এতদিন পালন করে আসছে, যেই কথাগুলো আজকে জামাতরা বলে আসছে, আজকে সেই কাজটা সে করছে। এখন তার বিরুদ্ধে যদি প্রতিরোধ ওইভাবে গড়ে না উঠে, এটা আমি মনে করি, আজকে তো বলছেন যে এই 10 বছর আগে চুক্তি করে বাস্তবায়ন করতে পারেন নাই, এখন পারছেন। আমি আজকে একটা কথা বলে যাই, খারাপ লাগবে শুনতে, এই দেশে কোনো দিন যদি আওয়ামী লীগ যেভাবে চলছে, বিএনপি যেভাবে চলছে, কোনোদিন যদি এই দেশে কেউ কোনোদিন গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন, তাহলে সেটা ইসলামী গণ অভ্যুত্থান হবে। এই দেশে আর জনমানুষের গণ অভ্যুত্থান হবে না, যদি আপনি এখন সংশোধন না হন, সংশোধন করতে বাধ্য না করেন। যেটা আমি 10 বছর আগে আমার রিটেন ছিল, এই দেশে জঙ্গিবাদের হামলাটা কি ধরনের ভয়াবহ হতে পারে, কেউ তো পাত্তা দিলেন না, হয়েছে তো। আমি এখনও বলছি, আপনি যদি এখনও সংশোধন না হন, সমাজ থেকে যে রাজনীতির মঞ্চ থেকে ধর্মকে বাদ না দেন, ধর্মের মঞ্চ থেকে রাজনীতির কথা বাদ না দেন, আপনি ওই দিকেই ধাবিত। আমরা আশা করব সেই সচেতনতা সবার মধ্যে তৈরি হবে। সাদেক আপা, এই মৌলবাদী শক্তি সবসময় লক্ষ্য ছিল নারী। তো আমরা ব্রিটিশ আমলে দেখব যে পারিবারিক আইন সংশোধন নিয়ে আলেম ওলামাদের সাথে রাষ্ট্রের দ্বন্দ্ব হয়েছে, কিন্তু রাষ্ট্র সংশোধনের জন্য সেই দাবিগুলো মেনে নেয়নি। পাকিস্তান আমলে আমরা পারিবারিক আইনের অনেক সংস্কার দেখেছি, আইয়ুব খানের আমলে।
তো আমরা বাংলাদেশে কেন দেখতে পাচ্ছি যে ওই আমলগুলোতে যে ধরনের সংস্কার সম্ভব হয়েছে আইনের, পারিবারিক আইনের, ব্যক্তিগত আইনের, বাংলাদেশে সেটা তো পারা যাচ্ছে না, কিংবা ক্রমাগত আত্মসমর্পণই আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের। আসলে দেখেন তার রাষ্ট্র চাইলে আসলে সেটা যে পারত। আমরা আসলে যে আলোচনাটা করছি সেটা এতক্ষণে আমরা একটা প্রেক্ষাপট আসলে তুলে ধরেছি দর্শকদের সামনে। আর নারীরা শুধু যে আক্রান্ত হবে তা নয়, আমি আলোচনাটা নিয়ে আসতাম, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় যে সংকটটা মনে হচ্ছে এখন, যে আমাদের দেশে আপনি দেখেন যে আমাদের মানে মোটা দাগে 4 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে সাধারণ এডুকেশন, যেটা আছে পাবলিক স্কুল আছে, ইংরেজি মাধ্যমে আছে, আপনার মাদ্রাসা শিক্ষা আছে, এবং অন্যান্য যে ধরনের শিক্ষা আছে। কিন্তু আমরা যে এই যে স্নাতকোত্তর যে সর্বোচ্চ যে সার্টিফিকেটটা দিব বলে যে ঘোষণা দেওয়া হয়েছে এবং গ্যাজেটও হয়ে গেছে, এইটাতে কিন্তু একটা ডিভিশন তৈরি হবে। অলরেডি আমরা জানি যে বাংলাদেশে আমাদের নানা ধরনের বিভাজন আছে। আমার কাছে এখন রাজনৈতিক বিভাজনের থেকে ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক বিভাজনটা তৈরি হচ্ছে, এবং যেটা কিনা আমার ভবিষ্যতে আমরা একটা উদ্বেগের মধ্যে আছি, সেটা যখন শক্তিশালী একটি ভিত গেড়ে ফেলবে, তখন বাংলাদেশের শুধু যে প্রগতিশীল মানুষরাই যে আপনার আক্রান্ত হবে তা নয়, এখানে নারীরা ভীষণভাবে আক্রান্ত হবে। এবং যখন এই যে ধর্মনিরপেক্ষতাটা সরিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু আপনি নারীদের যে গবেষণাগুলো আছে, যে কী অসুবিধা, ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিয়েছে, জিয়াউর রহমান তো উইমেন ইন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে কাজ করেছেন। আর কিন্তু সেখানে আমাদেরকে দেখতে হবে যে সেই সময় থেকেই কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যে পরিমাণ ফান্ড এসেছে, আপনার কাতার, সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে, যেখানে আমাদের আনরেগুলেটেড কওয়ামি মাদ্রাসা তৈরি হয়েছে। আজকে মুহিত সাহেব বলছেন 26-28 হাজার, কিন্তু সংখ্যা সম্ভবত আরো বেশি। সাদেক আপা, আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, বিরতির পর আবার আসছি, দেখা হবে। বিরতির পর আবার আসছি আলোচনায়। কথা বলছিলেন ডক্টর সাদেকা হালিম। সাদেক আপা। জি, আমিও নারী বিষয় নিয়ে কথা বলছিলাম। আমার যেটা বলা প্রয়োজন এখানে আমাদের, যে দেখেন আমাদের বাংলাদেশে মোট জনসংখ্যার 50%ই নারী, এবং যেটা বলছেন আমাদের কর্মশক্তিতে তো তারা প্রধান অংশ। হ্যাঁ, প্রায় 1,62,00,000 নারী কাজ করছেন, এবং ইনফর্মাল ফর্মাল সেক্টর মিলিয়ে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ওবায়দুল কাদের বলছেন যে আজকে যে ভাষণটা গতকাল যে ভাষণ দিয়েছেন আল্লামা শফি সাহেব, তার ভাষণের পরে জঙ্গিবাদের কথা আসছে। তো এই ধরনের মন্তব্য উনি রাজনৈতিক মন্তব্য উনি করতেই পারেন। তাহলে আমার প্রশ্ন থাকবে ওনার প্রতি, যে বাংলাদেশের নারী উন্নয়ন একটি নীতিমালা 97-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হয়েছিল, এবং সেই নীতিমালাটা কিন্তু অত্যন্ত প্রগতিশীল একটা নীতিমালা, যেখানে কিন্তু আমাদের ইসলাম ধর্মাবলম্বী নারীদের জন্য উত্তরাধিকারটা ছিল সমান সমান। কিন্তু 2004-এ কিন্তু এই নারী নীতিমালাটা গোপনে বিএনপি জোট সরকার পরিবর্তন করে ফেলে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন এটাতে আবার পিছনে যাওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হয়, যে আমরা 97 নারী নীতিমালায় ফেরত যাব, তখন কিন্তু সেটা আপনার জায়নামাজ পড়ানো হয়, খুতবা দেওয়া হয় ইত্যাদি। এখন 2008-এর নির্বাচনের পরে যখন আবার নতুন করে নারী নীতিমালা হয়েছে 2011-তে, সেখানে কিন্তু এই উত্তরাধিকারী বিষয়টি আর নাই। আছে যেটা, যে একজন নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে সব কিছুতে, বাজার অর্থনীতি থেকে শুরু, অংশগ্রহণ, তার ইনকাম ইত্যাদি। এটা থাকা সম্ভবই না, এটা আমরা জানি। আমরা নারীরা এখনো কম মজুরি পাচ্ছি। যদিও আমি বলতে চাই যে আমাদের এই বর্তমান সরকার নারী উন্নয়নে অভূতপূর্ব কাজ করে যাচ্ছেন। অনেক অনেক ধরনের ইতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছি, এবং অমর্ত্য সেনও বলেছেন যে বাংলাদেশে নারী উন্নয়ন যে সূচকে বৃদ্ধি পেয়েছে, সেটা ভারতেও পারে না, পাকিস্তান তো অনেক দূরে। এখন এই হেফাজত ইসলাম কিন্তু 13 দফা দাবির মধ্যে সবচেয়ে বড় বড় দাবিগুলাই হচ্ছে যে আমাদের লেখাপড়া করা দরকার নেই, আমরা বাড়িতে থাকবো, আমরা তেঁতুল, আমরা গোলাপ ইত্যাদি। এবং সেই সময় কিন্তু আমাদের ক্যাবিনেটে একজন মিনিস্টার আছেন তারানা হালিম, তার মন্তব্য ছিল, অত্যন্ত কড়া ভাষায় উনি প্রতিবাদ করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু প্রতিবাদ করেছিলেন। এখন এই যে আমরা যখন এই দাবিগুলো নিয়ে তারা যার অগ্রসর হয়নি, তার মানে ওটা কি শুধু রেটরিক বা বাক্যালঙ্কার? সেখানে তারা তো প্রতিবাদ করেছিলেন, কিন্তু
সেই প্রতিবাদ করার পরে আমরা কিন্তু সেই নারী নীতিমালা তো আর আমরা পরিবর্তন করতে পারিনি। আর ওই 13 দফা দাবি যেখানে মোমবাতি প্রজ্বলন হিন্দুয়ানি বা নববর্ষ করা হিন্দুয়ানি ইত্যাদি সব ছিল, অর্থাৎ নারীরা সবসময় অবাধে চলাফেরা করতে পারবে না, কিন্তু সাংবিধানিকভাবে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারি। তো এই জায়গাগুলো এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে এই জায়গাগুলো যখন আস্তে আস্তে স্লো পয়জনিং হচ্ছে এবং নারীকেই কিন্তু সবচেয়ে আগে আঘাতটা আসবে এবং আসতে শুরু করেছেও। আপনি আমাদের অনেক প্রতিষ্ঠিত নারী বিষয়ে যারা গবেষণা করেন তারা বলেছেন যে আর্গুমেন্ট দেখাচ্ছেন যে গবেষণার মাধ্যমে যে ধর্মনিরপেক্ষতাটা যেটা অবশ্যই এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এবং যেখানে জাতির জন্য বঙ্গবন্ধু বলেছেন যে আমি ধর্মনিরপেক্ষতা মানে না যে অন্য কোনো ধর্মের স্বাধীনতা নাই এবং যে যার ধর্ম নিয়ে থাকবে। কিন্তু আমরা দেখছি যে যেটা পিন্টু বলছিলেন যে আমরা তাহলে 72-এর পরে সাথে সাথে তো পরিবর্তন কেন হলাম, 75-এর পরে কেন হলাম, আমরা তো আগে থেকে কিছুটা পরিবর্তিত, অর্থাৎ স্বাধীনতার সাথে কি সবাই আমরা সহমত ছিলাম কিনা সেই প্রশ্নটাই আসলে কিন্তু আমি মনে করি যে ইন্টেলেকচুয়ালি এই প্রশ্নটা আসলে একটা দাবি রাখে একটা বড় সামাজিক একটা গবেষণা হওয়ার। এখন এই ধর্মনিরপেক্ষতার একটা বিউটি ছিল যে এখানে আপনি বহুত্ববাদকে স্বীকৃতি দিচ্ছেন, আপনি প্রান্তিক জনগোষ্ঠীকে দিচ্ছেন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষকে দিচ্ছেন, আপনি আদিবাসীদের সমাজ সংস্কৃতিকে স্বীকৃতি দিচ্ছেন, তাদের ধর্মকে দিচ্ছেন, এবং যখন এটা সরিয়ে দিচ্ছেন তখন যে নীতিমালাগুলো তৈরি হচ্ছে বা স্কুল বা কলেজের যে কারিকুলামটা তৈরি হয়েছে যেটা কিনা একেবারেই বিপরীতমুখী, যার ফলে যে এখন দেখেন এখন ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম একটা কোনো কিছু নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা, বা সেখান থেকে আমরা দেখি সরকারও অনেক সময় তাদের মতামতটা নিচ্ছে। কিন্তু এখন যদি আমরা আমরা যদি কণ্ঠ চেপে ধরি তাহলে দেখবেন যে আমরা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে বিভাজনটা তৈরি করে নিয়ে আসব সেটা কিন্তু মুক্ত চিন্তার জায়গাগুলো বন্ধ করে দিবে। আপনি দেখেন পাকিস্তানে একটি ছাত্রকে মেরে ফেলা হয়েছে এবং সে সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিল এবং পাকিস্তানে ব্লাসফেমি আইন রাখা এবং সেখানে বলা হচ্ছে যে ধর্মকে অবমাননা করে সে কিছু লিখেছে। যদি সে লিখে থাকে আমাদের ব্লগার হত্যা করা হচ্ছে, তাহলে আমি বলছি যে ওরা ব্লাসফেমি করে করছে আর আমরা অপ্রাতিষ্ঠানিকভাবে কোনো না কোনো ভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তাহলে আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় যে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চিন্তা বা স্পিরিট সেটা কি আমরা কয়েকজন সংখ্যার খুবই কম মানুষ চিন্তা করছি, নাকি আসলে আমার বাংলাদেশের মানুষ কি চাচ্ছে? এটা এই সংখ্যায় তারা কম বেশি কিনা এই আলোচনা আমরা আবারও আসতে চাই, কারণ এটা খুব জরুরি আলোচনা। আমরা একটু রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে যাই। রতন, এরকম সম্ভাবনা কতটুকুন যে আসলে হেফাজত অত বড় শক্তি না এবং আওয়ামী লীগ আসলে সবাইকে খুশি রাখার রাজনীতি করার জন্যই আসলে এই অংশটাকেও সামনে টেনে নিয়ে আসছে? আসলে সবাইকে কি খুশি রাখে? তাহলে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিককে কি খুশি রাখছে? মানে সবাইকে খুশি রাখা মানে যারা পরিবহন শ্রমিক তার জন্য ভোটের বাক্স হিসেবে যারা তাকে 2,57 লক্ষ কৃষককে কি খুশি রাখছে? তা না। ক্ষমতার সঙ্গে যুক্ত যাদেরকে দিয়ে ক্ষমতা দখল করা যায়, যাদেরকে দিয়ে সমাজের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়, তাদেরকে খুশি রাখার জন্য সমস্ত কিছুই করছে। আর আরেকটা যে কাজটা করছে, যুক্তি যখন মানুষকে বলবে যে তুমি দরিদ্র কেন, সে উত্তর খুঁজতে চাইবে। কিন্তু যদি তাকে অদৃষ্টবাদ শেখানো যায় যে তোমার কপালের কারণে তুমি দরিদ্র হয়েছো, তাহলে সবচেয়ে বেশি লাভবান কে হয়? যারা লুটপাট করে ক্ষমতায় আছে তারা। তাহলে ফ্লাইওভার দিয়ে টাকা ফ্লাই হয়ে যাবে সেটা কেউ প্রশ্ন করবে না, তারা শুধু ফ্লাইওভার দেখবে। এই জন্য সবসময় শেকড়বিহীনরা যারা, তারা কখনো কখনো মানুষের এই ধর্মীয় আবেগটাকে পুঁজি করে রেখেছে, যেটা সামরিক শাসকরা বারবার এই কাজটা করেছে। রবীন্দ্রনাথ একটা চমৎকার কথা বলেছেন। কি বলেছেন? যে রামচন্দ্র যে বানরদেরকে বশ করেছিলেন কি দিয়ে? যুক্তি দিয়ে। তিনি বলছেন ভক্তির রস দিয়ে। আচ্ছা, এক। আর নজরুল কি বলেছিলেন? যে ধর্মের কড়াকড়ি আরোপ করিবার পর আরব দেশে কোনো কবি আর বৈজ্ঞানিক জন্মিল না। ফলে এই দুটো দিক যদি আমরা খেয়াল করে দেখি যে ধর্ম মানুষের একটা বিশ্বাস, এটা ঠিক, যে কারণে অনেকে বলে কি যে বিশ্বাসী মিলয় বস্তু তর্কে বহুদূর। কিন্তু আজ পর্যন্ত বৈজ্ঞানিক যত আবিষ্কার হয়েছে, মানব জাতির যা কিছু নতুন অর্জন, সমস্ত কিছু তর্কের ভিত্তিতেই তো হয়েছে। তর্ক করার ক্ষমতাটা যদি মানুষ হারিয়ে ফেলে, তর্ক করার পরিবেশটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে নতুন কিছু সৃষ্টি কিন্তু হবে না। পুনরাবৃত্তি হবে কিন্তু নতুন সৃষ্টি হবে না। সে কারণে আমরা যেটা মনে করি যে দেখেন, যারা এরকম কড়াকড়ির কথা আরোপ করতে চায়, যারা মূর্তি ভাস্কর্য বিতর্ক করতে চায়, ছবি তোলা হারাম এই কথা বলে, সে তো যখন হজ করতে যাবে তখন তো একটা পাসপোর্টের ছবি নিয়ে যাবে, ওটা জরুরি প্রয়োজন। তাহলে তার মানে এই জরুরিটা কে নির্ধারণ করলো? এই জরুরিটা নির্ধারণ করলো সে তর্কের ফলে, যুক্তির ফলে। তাহলে এই যুক্তিটাই তাহলে তাকে নির্ধারণ করে দেখ যে অ্যানাটমি পড়ার জন্য তো হিউম্যান বডির ছবিটা আমার জানা দরকার। আবার
পৃথিবীর কোন যুগে কোন সময় কোন ধরনের মানুষরা কি ধরনের সংগ্রাম করেছে তা কখনো কখনো ভাস্কর্যের মধ্যে দিয়ে মানুষের সামনে মূর্ত হয়ে ওঠে। বিমূর্ত জিনিসটাকে অনেক সময় মূর্ত করে তোলা যেতে পারে। এটা আর পূজা যে এক জিনিস নয়, এটা কিন্তু তারাও বোঝে, কিন্তু মানুষের, সাধারণ মানুষের মানে বোধটাকে তারা অনেকটা আচ্ছন্ন করে রেখে নিজেদের অযৌক্তিক কাজটাকে তারা সামনে নিয়ে আসতে চায়। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা যদি আমি বলে শেষ করি, একটা প্র্যাকটিক্যাল সেন্স যদি বলি, বাংলাদেশে যদি সাম্প্রদায়িক উন্মাদনাটা এরকম বাড়ে, তার প্রতিক্রিয়ায় বার্মায় যদি সাম্প্রদায়িক উন্মাদনা বাড়ে, ইতিমধ্যে আমরা যখন রোহিঙ্গাদের উপর আক্রমণ দেখেছি, ভারতে সাম্প্রদায়িক উন্মাদনা বাড়ছে, তার প্রতিক্রিয়া বাংলাদেশে যদি বাড়ে, সবচেয়ে বেশি এফেক্টেড এবং ক্ষতিগ্রস্ত কারা হবে? বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা হবে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা হবে, বার্মাতে ধর্মীয় সংখ্যালঘু, মানে সবচেয়ে বড় মরবে মানুষ। নজরুল যেমন বলছে যে মরছে মানুষ। তাহলে আমাদেরও কিন্তু এই সাম্প্রদায়িক উন্মাদনা কিংবা ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে যারা ভোটের বাক্স ভরতে চান, তারা আলটিমেটলি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার, গণতান্ত্রিক চেতনা এগুলো কিছুই আর রাখবে না। যে কারণে অনেকে বলছে একদিনের তেঁতুল সময়ের কারণে আজকে কি মিষ্টি হয়ে গেল। সেটাই। পিন্টু ভাই, আপনার কাছে আবার যাই। একটা বিষয় অনেকেই বলছেন যে এই যে মৌলবাদী রাজনীতি, সে কোন দাবি তোলে এবং কোন দাবি তোলে না, সেটা থেকে বোঝা যায় যে রাজনীতির মধ্যে একটা সুবিধাবাদ আছে। যেমন এটা একজন সমাজবিজ্ঞানী লেখা দেখলাম যে তিনি বলছেন যে তারা তো 4 বিয়ে বাস্তবায়নের দাবি করছে না, কিংবা তারা পাথর ছুঁড়ে মারার, ব্যভিচারের দাবি, এই দাবি কিন্তু তারা করছে না, হাত কাটে দেওয়ার দাবি তারা না, এটা এখন করছে না, ভবিষ্যতে করবেন। আপনাকে এই দাবি কিন্তু তাদের একসময় ছিল। তার মানে না, শুনেন, এই মৌলবাদ, এটা জামাত হলো সবচেয়ে বড় ভণ্ড এই দেশের। জামাতের 91-এর আগের যদি আপনি বক্তৃতাগুলি শুনেন, আমি তখন এই গোলাম আজমকে যখন সুযোগ করে দেওয়া হলো বক্তৃতা বিবৃতি দেওয়ার, তখন তার বক্তৃতা বিবৃতি আপনি একটু বের করে আনেন বা জামাতের এই আদর্শ লক্ষ্য পড়ে দেখবেন, তারা নারী নেতৃত্বকে হারাম বলতো। জি, 91-এর নির্বাচনের আগে দিয়ে যখন বিএনপির সঙ্গে গাঁটছড়া বেঁধে যখন ক্ষমতায় ওই যে 2টা নারী সংসদ সদস্য নিল, তারা সাপোর্ট দিল বিএনপিকে, তখন তারা নারী নেতৃত্বকে, তারা বলেছে কি বড় শয়তানকে মোকাবেলা করার জন্য ছোট শয়তানের সঙ্গে হাত। তার মানে এই যে ভণ্ডামিটা এটা আছে, এই শফিউজুর বলেন আর এই যে আমিনী বলেন, এই একই তো আপনার। এটা তো আপনার, তারা যদি প্রকৃত মানে ইসলামকে, আমি কোনটা প্রকৃত ইসলাম এই নিয়েও ডিবেট আছে। আমি বলবো প্রকৃত, আপনি বলবেন আরেক আপনার তরিকা প্রকৃত। যদি তারা ইসলামের খ্যাদমত হয়েই থাকে, তারা নীরবে নিবৃত্তে ইসলামের খ্যাদমত করতেই পারে। এখানে তো ইসলাম নিয়ে তো কোনো বিরোধ নাই। এই দেশের 90% মানুষ যে মুসলমান বলে, 90% মানুষই তো অলমোস্ট আপনার সুন্নি। এখানে তো আপনার নানান গ্রুপ যে এত বড় তো নাই যে এখানে শিয়া সুন্নির বিরোধ আছে, আহমেদীদের সঙ্গে বিশাল বিরোধ আছে, তা তো না। হ্যাঁ, কিন্তু এই দাবিগুলো যদি তারা তুলতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশে যে বিশাল পরিমাণ গার্মেন্টস শ্রমিক কিংবা অন্যান্য যে সামাজিক ক্ষেত্রে নারীর যে অগ্রগতি, সেটার সাথে তাদের একটা সরাসরি প্রত্যক্ষ সংঘর্ষ আসবে, এবং সেই কারণেই তারা, আমি তো মনে করি এই লড়াইটা এই দেশে হবে। আচ্ছা, এখন আপনি আজকে সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যর বিরুদ্ধে যখন কথা বলেন, যখন সরকারের তরফ থেকেও এটা বিরুদ্ধে কথা উচ্চারিত হয়, যদি কোনোদিন এই ভাস্কর্যটা আপনি ভাঙ্গার সিদ্ধান্তটা নেন, পরবর্তীতে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য তৈরি হয়েছে সেইটাও আপনাকে ভাঙতে হবে। অনেক ধন্যবাদ। সেই দাবি উঠবে, আপনি বাস্তবায়ন করতে বাধ্য হবেন। ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আসছি আলোচনায়। কথা বলছিলাম রাজনীতির গতিমুখ কোন দিকে, এই বিষয়টা নিয়ে যাচ্ছি ডক্টর সাদেকা হালিমের কাছে। আপনি আগের আলোচনার সূত্র ধরে যে প্রশ্নটা করতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে এখানে প্রগতিশীলরা বা ধর্মনিরপেক্ষ শক্তি কি আসলে সংখ্যালঘু, নাকি তারা ছত্রভঙ্গ অবস্থায় আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে, বা তাদের কোনো মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কারণে যে যখন এই ধরনের ইস্যুগুলো আমরা আলোচনায় নিয়ে আসি, আমরা সবসময় মানে একটা ব্লেম গেম করি এখানে বসে আপনাদের সামনে এসে, যে না এর দায়িত্ব ছিল, ওর দায়িত্ব ছিল। তবে আমি মনে করি যে আমাদের সবারই স্থান থেকে অনেক দায়িত্ব ছিল, এবং সেই দায়িত্বগুলো হয়তো আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। যেটা আপনি বলছেন যে আমরা যারা প্রগতিশীল বা আমরা যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় বিশ্বাস করি, সবাই যে একইভাবে বিশ্বাস করি সেটাও কিন্তু ঠিক নয়। সে বিশ্বাসের মধ্যেও কিন্তু ভ্যারিয়েশন আছে, এবং ভ্যারিয়েশন থাকতে পারে, কিন্তু আমরা কোনো মতেই একটা কনসেনসাসে যেতে পারি না এই বিষয়গুলো নিয়ে। তখনই কিন্তু আমাদের মধ্যে বিভিন্নভাবে একটা পোলারাইজেশনের তৈরি হয়, এবং পোলারাইজেশনের বড় জায়গাটা হচ্ছে যে ক্ষমতা যন্ত্রের সাথে আমার লিঙ্কটা ঠিক রাখতে হবে।
কেননা আমাকে একটা ক্ষমতার জায়গায় অধিষ্ঠিত হতে হবে এই ক্ষমতা যন্ত্রকে ব্যবহার করে। এটা যে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যেও আছে, পেশাজীবীদের মধ্যেও আছে, একেবারে ব্যবসায়ী নেতাদের মধ্যেও আছে, গণমাধ্যমের মধ্যেও আছে। যে কারণে যখন এই ধরনের একটা মানে অবস্থা বাংলাদেশে তৈরি হয়, তখন আমরা দেখি যে মুক্তিযুদ্ধে যে কনসেনসাস জাতির জনক বঙ্গবন্ধু তৈরি করতে পেরেছিলেন, সেখানে আমাদের সেই কনসেনসাস তৈরি হচ্ছে না। এবং আরেকটা বড় কারণে তৈরি হচ্ছে না, যেটা পুঁজিবাদী সমাজ। তখনও আমরা পুঁজিবাদী সমাজে ছিলাম, কিন্তু আমার মা আমাকে বলেন মাঝে মাঝে, তখন আমি বেশি বাঙালি ছিলাম এবং আমি চারিদিকে বাঙালি মহিলা দেখেছি পাকিস্তান রাষ্ট্রের সাথে হ্যাঁ, প্রত্যক্ষ পাকিস্তানে লড়াই থাকার ছিলেন। সময়। কিন্তু এখন কেন তোমাদের মধ্যে এইরকম পরিবর্তন, এই ধরনের পোশাক আশাকে পরিবর্তন, এরকম চিন্তা চেতনায় পরিবর্তন? যেমন অনেকে বলেন যে চৈত্র সংক্রান্তি কথাটা কেন বলছেন, গণমাধ্যম কেন এই শব্দটি উচ্চারণ করছে, এটা অন ইসলামিক। তার মানে আপনি যদি ইন্দোনেশিয়াতে যান, সেখানে প্রচুর নাম আছে যেগুলো বাংলা সংস্কৃতের নাম, কিন্তু ওগুলো কি, তারা কিন্তু সবাই মুসলিম, তারা বড় বড় লিডার, তারা কারো অনেকে ধর্ম প্রচারক, রাস্তায় যে পরিমাণ ভাস্কর্য আছে। এবং সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ভাস্কর্য ভাঙতে বলেননি। উনি বলেছেন যে যখন উনি জয় করেছেন, বলেছেন যে সেগুলোকে রক্ষা করো, তাদেরকে আগে ফেরত দিতে হবে। তো আমাদের মধ্যে আমরা যেভাবে এই চর্চাটাকে নিয়ে আসছি এবং আমরা জোর করে পেতে চাচ্ছি, এবং এই যেটা পিন্টু বলছিলেন যে আমরা যখন এরকম করে ওনারা প্রাতিষ্ঠানিকভাবে অনেকগুলো দাবি ওনারা আদায় করলেন, এবং আমরাও যদি মনে করি যে রাজনৈতিকভাবে আমি খুব সফল হব, কিন্তু এখানে ছাড় দেওয়া হবে না। এখানে তারপরে অন্যায্য দাবিগুলো একদিন ন্যায্য হয়ে যাবে, এবং সেটাই কিন্তু আমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। অনেক, এটা আসলে সত্যি একটা উৎকণ্ঠার বিষয়। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসি, যে আমরা কি রাজনৈতিক যে গতিমুখের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ক্রমাগত হেফাজতের শক্তির উত্থান গণমাধ্যমের মধ্য দিয়ে হোক, সরকারের আশকারাতে বা এক ধরনের প্রশ্রয়ের মধ্যে দিয়ে সেটা ঘটছে, অন্যদিকে সাধারণ মানুষের এর বিরুদ্ধে দাঁড়ানোর সম্ভাবনা কিংবা তাদের বিকল্প রাজনীতির বিকাশের সম্ভাবনা কতটুকু আপনি দেখতে পাচ্ছেন? আসলে মানুষ শেষ পর্যন্ত এখানে দাঁড়াবেই, কারণ শেষ পর্যন্ত মানুষ যুক্তির উপরেই নির্ভর করবে। যেমন আমাদের বাংলায় প্রবাদ আছে না, যে সাবধানের মান নেই, শুধু যদি অদৃষ্টই মানতো তাহলে তো এই প্রবাদ কোনোদিন আমাদের এখানে আসতো না। আমাদের এখানে যদি বলি যে বামপন্থীরা সংখ্যায় কম, তাহলে সংখ্যায় যারা বেশি, এত সংখ্যায় বেশি থাকার পরেও সমাজে বৈষম্য কমছে না কেন, মাদকের প্রভাব বাড়ছে কেন, দুর্নীতি এত কেন, মানুষ এত মিথ্যা বলে কেন? যদি ধর্মের এত প্রভাব থাকতো তাহলে তো দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারতো না। তার মানে দেখুন, এটা ধর্ম হচ্ছে একটা ঢালের মতো ব্যবহার করছে তারা। ফলে আমরা এই জন্যই মনে করি যে ধর্মের বিশ্বাসের একটা দিক আছে, আর বিভিন্ন দেশের মানুষের আচার আচরণের সংস্কৃতিগত দিক আছে। যে কথা উদাহরণ দিলেন ইন্দোনেশিয়ার কথা, ইরান থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে বাংলাদেশে আসুন, সব দেশেই মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি আছে। সংখ্যাগরিষ্ঠ মানে প্রায় কোনো কোনো ক্ষেত্রে নিরঙ্কুশ মুসলিম, কিন্তু সব দেশের সংস্কৃতি কিন্তু এক নয়। এখানে তো অ্যাকালচারেশন কথাটা এসেছিল, যে সংস্কৃতির সঙ্গে অভিযোজিত হওয়া। মানে ইরান এবং আফগানিস্তান একটা শিয়া এবং সুন্নি, কিন্তু দুই দেশই নওরোজ ব্যাপকভাবে পালিত হয়। তার ফলে আমাদের মানুষের শেষ পর্যন্ত এই যুক্তিবুদ্ধির জায়গাটাই বিকশিত হবে। যতই কখনো কখনো এই উগ্রতার অন্ধকারে মানে আকাশ কালো হয়ে আসছে বলে মনে হতে পারে, কিন্তু আসলে যুক্তির আলোটা এখানে উদ্ভাসিত হবেই, কারণ মানুষের জীবনের সঙ্গে এটা যুক্ত হয়ে আছে। অনেক ধন্যবাদ পিন্টু ভাই। এই যে মাদ্রাসার বিপুল পরিমাণ শিক্ষার্থী, তাদের কর্মসংস্থান, তাদের পেশা, তাদের পড়াশোনা, এই সমস্যাটা কিভাবে সমাধান হতে পারে? শুনেন, এটা ওই বাংলাদেশে যখন জঙ্গিবাদের সূত্রপাত হামলার এই 99-এর দিকে, তখন এই দেশে প্রচুর বিদেশিরা হঠাৎ করে আসা শুরু করলো। আসলে কারণ কি? হ্যাঁ, তখন সরকারের মন্ত্রীদের সঙ্গে যখন আমাদের কথা হতো, এই বিদেশিদের সঙ্গে কথা হতো, তখন এই সরকার যে যুক্তিটা দিত, আমি দেখলাম আজকে 20 বছর পরে এসে সেই যুক্তিটাই দিচ্ছে, যে এতগুলো মাদ্রাসা, মসজিদ বা আপনার এই যে এতিমখানা, এটা তো একটা সামাজিক দায়িত্ব। এদেরকে রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দিলে রাষ্ট্র এদেরকে কিভাবে হ্যান্ডেল করবে? রাষ্ট্র অত ধনী নয়, এই যুক্তিটা দিত। দেখেন, এটা আপনার সুদূর প্রসারী একটা চিন্তা পরিকল্পনা থাকতে হয়। আজকে যে 60,000 70,000 কওমি মাদ্রাসার কথা বলছেন, যে এই যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলছেন বাস্তবতা, হ্যাঁ এটা বাস্তবতা, কিন্তু এটা আরও বাস্তবতা হতো আপনি যদি 20 বছর আগে প্ল্যানটা করতেন যে এই মাদ্রাসাগুলোকে আমি ফেজ আউট করব, কওমি মাদ্রাসা এই দেশে রাখবই না। আমার যে একমুখী শিক্ষার কথা বলি, একমুখী শিক্ষাই যাব, এটা আমি এই বছর 1000 বন্ধ করব, পরের বছর 1000 বন্ধ করব, এইভাবে আমি আস্তে 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 এটাকে আমি জেনারেল এডুকেশনের মধ্যে নিয়ে আসবো, কওমি মাদ্রাসা এই দেশে থাকবে না। আমি কিন্তু সেটা না করে এই সংখ্যাটা আরও বাড়িয়েছি, আর এখন বাড়াতে বাড়াতে এখন কী হয়েছে, এটাকে আমি ইকুয়াল স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। তার মানে কি, আমার প্ল্যানটা হলো একটু সমাজে থাকবে। যে বাস্তবতার কথা বললো, এই বাস্তবতা কিন্তু আমরা তৈরি করেছি।
আমরা কিন্তু বাস্তবতা থেকে বের হয়ে আসতে চাইনি, যে কারণে আজকে আপনার এই মাদ্রাসার ভবিষ্যতে আরও বাড়বে, কারণ এখন তো ওই আশকারা পাবে, আরও নতুন নতুন করে মাদ্রাসার যুক্ত হবে। তো সেই জায়গায় ওই যে এর আগে আপনাকে বলছিলাম না যে মাদ্রাসার এক শিক্ষক বলছে রবীন্দ্রনাথ তো বিএনপি করে, না হলে নৌকাডুবি লিখলো কেন? এই শিক্ষাই পাবেন। এই অনেক ধন্যবাদ পিন্টু ভাইয়ের সূত্র ধরেই আমি আবার সাদেক আপার কাছে যাই, যে মাদ্রাসা উচ্ছেদ করাটা কি আসলে কোনো রাজনৈতিকভাবে মানে যথেষ্ট কর্মসূচি কিনা? আমি বরং বলতে চাচ্ছি যে অন্য কোনো বিকল্প উপায় নেওয়া যায় কিনা। মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী তো দরিদ্র, এবং দারিদ্র্যের কারণে তারা মাদ্রাসায় যায় বলে আমি মনে করি না যে মাদ্রাসা আমাকে উঠিয়ে দিতে হবে। তবে যেটা হয়েছে, যেটা আপনি একদিনে উঠাবেন পারবেন না, সম্ভবই না, এটা অসম্ভব ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে আমরা না কোনো কিছু রুট কজে না যে আমরা অ্যাডহকে কাজ করতে পছন্দ করি, এবং আমার নীতি নির্ধারকদেরকেও মনে হয় যে কোনোভাবে যদি আমি একটা অ্যাডহক একটা কাজ সেরে ফেলতে পারি তাহলে আমি 3 বছরের জন্য বোধহয় আমি টিকে গেলাম, বা এরকম আমার চলতে থাকবে আমার এই যন্ত্রটা। কিন্তু দেখেন, আপনি যদি আলিয়া এবং কাওয়ামি মাদ্রাসার মধ্যে, আলিয়াতে কিন্তু 4টে স্টেজ পার করে আসে এবং কাওয়ামিতে প্রায় 7টি স্টেপ তারা পার করেন। কিন্তু আলিয়া মাদ্রাসা কিন্তু সরকার বা রাষ্ট্র কর্তৃক রেগুলেটেড, তাদের যে কারিকুলাম তার মধ্যে আপনার মৌলিক বিষয়গুলি পড়ানো হয়। কিন্তু কাওয়ামিতে যেটা হচ্ছে যে সেখানে কোনো ধরনের 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বা আপনার কোনো কিছু নাই, এখানটাতে বিজয় দিবস নাই, ইত্যাদি নাই, বঙ্গবন্ধুর নাম নাই, কিছুই নাই। মানে কিভাবে আমরা জাতি রাষ্ট্র হলাম সেই সম্পর্কে তাদের নাই। এবং আমার কিন্তু রীতিমতো এদের জন্য মানে সিম্পাথি না, আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে এরা খুবই আইসোলেটেড হয়ে বড় হচ্ছে, এবং তাদের যেহেতু অনেক বেশি দরিদ্র পরিবার থেকে আসে, তারা আহারের একটা জায়গা পাচ্ছে, 3 বেলা কোনোভাবে খাবার জুটে, এবং একটা আবাস একটা জায়গা পায়। এবং কিন্তু আপনি উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতে দেখবেন বা অনুন্নত বিশ্বের অনেক রাষ্ট্রে এখানে ইনভেস্টমেন্ট বাড়ালে আপনারা, হ্যাঁ, যেমন এতিম বাচ্চাদেরকে যে ধরনের ইনস্টিটিউশনে রাখা হয় সেখানে সবচেয়ে বেশি প্রগ্রেসিভ বিষয়গুলি চর্চা করা হয়। যেমন রোমানিয়া, আমি নিজে পড়েছি, গবেষণায় দেখেছি যে ওইসব জায়গায় অরফানেজে অনেক বেশি ইনভেস্ট করে প্রাইভেট ডোনার্সরা। আমাদের দেশে কেউ যদি কোনো ভালো রাজনীতিবিদ নিজেকে ভাবতে শুরু করে, 3 দিনের মাথায় সে তার গ্রামে একটা মাদ্রাসা খুলে। কেন? এটা হচ্ছে একটা স্ট্যাটাস সিম্বল। কিন্তু সে যদি দয়া করে ওই মাদ্রাসাটার মনিটরিং করতো, তাহলে ওই মাদ্রাসা থেকে অপকর্মগুলো ঘটে না, অন্য কিছু ঘটে না। সে মনে করে যে আমি তো রাজনীতিবিদ, আমি আজকে মন্ত্রী, 3য় দিনে আমি একটা মাদ্রাসা খুলছি, আমার বেহেশতের টিকিট একদম কনফার্মড। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, উনি বিচার করবেন কে কোথায় যাবেন। এইটাও আমাদের মানসিকতার সমস্যা। আপনি যেটা বললেন যে ওই যে মসজিদে বা মাদ্রাসা ইনভেস্ট করে, তাকে যদি বলেন যে একটা আপনার কালচারাল অর্গানাইজেশন ইনভেস্ট করতে, সে কিন্তু এটা করবে না। এটা কিন্তু মানসিক সমস্যা না হয় আবার একটা পরিস্থিতিগত ব্যাপার হতে পারে, এর মধ্যে দিয়ে এসে তার ভোট ব্যাংক কিংবা তার যে একজন ব্যবসায়ী বা একজন ধনী যে নব্য ধনী হয়েছে, তাকে কিন্তু আমি যদি বলি ওই কালচারাল অর্গানাইজেশনে উদিচিকে 5000 টাকা ডোনেট করে, সে করবে না, সে যে মাদ্রাসায় করবে। সে তো ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত থাকতে চাইবে, এবং মাদ্রাসা যদি তার সেটাই বললাম, আমার ভোটটাকে এনশিওর করতে হবে। কিন্তু এখন আমি যেটা প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা দিয়েছেন বা যেটা আসছে গেজেট হয়ে, এইখানে একটা কমই যে শিক্ষার যে বোর্ড, সেখানে আমরা দেখলাম যে 15 জন সদস্য হতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইখানে তাদের ইচ্ছা মতো তাদের কারিকুলাম তৈরি হবে। কিন্তু যেটা হচ্ছে যে আমি যে বিভাজনের কথা বলছি, আমি শিক্ষক হিসেবে সেই উদ্বেগ উৎকণ্ঠাটা নিয়ে আবার আপনার শেষ করে দিতে চাই আলোচনাটা, যে এইটা সাধারণ মানুষ ভাববে যে একজন মাস্টার্স করার ছেলে মেয়ে আর কওমি মাদ্রাসা এক, এবং একটা সাধারণ রেগুলার পাবলিক ইউনিভার্সিটি পাবলিক স্কুল থেকে যে পড়াশোনা করে আসছে, তার সাথে যখন আমি এটাকে অ্যাট পার ইকুইভ্যালেন্ট করে দিচ্ছি, সেইখানে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হবে। কারণ ওখানে তো সে একটা, ধরেন সে ফিজিক্স গ্র্যাজুয়েট, সে সোশ্যোলজি গ্র্যাজুয়েট, সে সাংবাদিকতা গ্র্যাজুয়েট, আবার সে কওমিরও গ্র্যাজুয়েট, আপনি কাকে চাকরি দিবেন? এখানে এখন প্রশ্ন আসবে যে এত পার্সেন্ট কোটা দিতে হবে, এত পার্সেন্ট, সে তখন চাকরিতে যে ওই আবার সে কিন্তু অ্যালিনেটেড হবে, সে আইসোলেটেড হবে। তার মানে এখানে একটা আধুনিকরণের জায়গাটা তৈরি করতে হবে। এবং এই বিষয়টা যে এনারাও যে রাজনৈতিক, আপনি দেখেন ভারতে বিহারে 100 কোটি রুপি দিতে চেয়েছে নরেন্দ্র মোদী এই কওমি মাদ্রাসাতে, সে তারা নেয়নি, বলছে না তাহলে তো সরকার আমাদের উপর ইনফ্লুয়েন্স করবে। কিন্তু এইখানে কিন্তু ওনারা সেটা বলেননি। তাহলে এখানে সরকারের কিন্তু অনেক সুযোগ আছে, এখানে টেকনিক্যাল এডুকেশন দেওয়া, এখানে মেডিসিন ঢুকানো, এখানে ইঞ্জিনিয়ারিং ঢুকানো, অনেক কিছু। অবশ্যই সমাজবিজ্ঞান পড়াতে হবে, না হলে ইতিহাস পড়াতে হবে, বাংলাদেশের ইতিহাস পড়াতে হবে। তো সেটা তো মানতে চায় না তারা। তারা তো এটা মানতে চায় না, রাইট? তারা তো আরো মানে পড়াতে হয়তো দিবে পুরুষ শিক্ষক যদি রাজি হন, সেটা অন্য বিষয়। কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। দৃশ্যপট পুনঃপ্রচারিত হবে সকাল 6:30টায়। শুভরাত্রি।